যে কোনো পাকোড়াকে হার মানিয়ে আজকে নিয়ে আসলাম আলু পাকোড়া। এই আলু পাকোড়াটা এতটা মুসমুসে হয় যে যে কোনো পাকোড়া এই আলু পাকোড়ার কাছে হার মেনে যাবে। খুবই কিন্তু মুসমুসে আর খুবই টেস্টিও হয়, বুঝতেই পারবেন না আপনি খেলে যে এটা আলু পাকোড়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসার। আপনাদের সবাইকে স্বাগতম। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে। আজকে আমি নিয়ে এসেছি আলু পাকোড়া। এই আলু পাকোড়াটা বানানোর জন্য এখানে আমি 3টা আলু নিয়ে নিছি। একদম বড় সাইজের 3টা আলু আমার 1 বাটি পরিমাণ হয়েছে। আর আলুটা দেখেন আমি কতটা মোটা মোটা করে কেটে নিছি। খুব কিন্তু মোটাও না, আবার খুব কিন্তু চিকনও না, এরকম করে কেটে নিতে হবে। বেশি মোটা করলে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হবে না, পাকোড়াটা দেখতে ভালো লাগবে না। আবার বেশি চিকন করলে আলুটা যখন মাখাবেন তখন একবারে গলে যাবে। এই জন্য এই টাইপের করে আলুটা কেটে নেবেন। প্রথমে আমি নিয়ে নিচ্ছি কাঁচামরিচ। এখানে যে যেরকম ঝাল খান সেরকম করে কাঁচামরিচটা দিয়ে নেবেন। সাথে সাথে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একদম পাতলা পাতলা করে কেটে নিতে হবে। আর পেঁয়াজটা আমি দেখিয়ে দিই কতটা পাতলা পাতলা করে কেটে নিছি। এরকম পাতলা করে পেঁয়াজটা কাটবেন। এতে করে আলুটার সাথে ভালো মতো মিক্সড হয়ে যাবে পেঁয়াজগুলা। কাঁচামরিচটাও একটু আমি চেকন চেকন করে কেটে নিছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ, মরিচের গুঁড়ি, হলুদের গুঁড়ি আর চাট মশলা। অবশ্যই চাট মশলাটা দিবেন। এই মশলাটা দিলে বেশি সুন্দর ফ্লেভার আসে আর পাকোড়াটা খেতেও বেশি ভালো লাগে। এখন এগুলো হাত দিয়ে ভালো মতো ডলে ডলে মিক্সড করে নিতে হবে। এতে করে পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে। এখানে কিন্তু পানি ছাড়াই এরকম করে মাখিয়ে নেবেন। দেখেন পেঁয়াজটা একটু নরম নরম ভাব আসছে। এরকম নরম করে মাখিয়ে নিতে হবে। আলুর সাথে মাখিয়ে নিলে পেঁয়াজটা এরকম করে নরম করা যেত না, সেই জন্য এরকম করে নরম করে নিলে আমার সাথে সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ এখানে আদা রসুন জিরার পেস্ট আছে, এগুলোও দিয়ে দিলাম এইভাবে। এগুলো ভালো মতো একটু পেঁয়াজের সাথে এরকম করে মিক্সড করে নেবেন। এখানে কিন্তু বেশি মশলা দেওয়া লাগবে না, অল্প মশলাই হলে হয়ে যাবে। এই আলু পাকোড়াটা সবাই তো খাইছেন, আলুর ঝুরি যেরকম মুসমুসে হয় সেরকম কিন্তু মুসমুসে হবে। আলুর পাকোড়াটা গরম গরম অবস্থায় বেশি মুসমুসে হবে। এখানে দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়ি। আপনারা চাইলে কিন্তু কর্নফ্লাওয়ারও দিতে পারেন। চাউলের গুঁড়িটা আমি 4 টেবিল চামচ পরিমাণ নিয়ে নিছি। আর 5 টেবিল চামচ পরিমাণ আমি ময়দা নিয়ে নিছি। এতে করে আপনার ময়দা নেওয়ার কারণে পাকোড়াটার শেপ সুন্দর আসবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আলুগুলা। আলুগুলা এরকম করে কেটে পানিটা ভালো মতো ঝরিয়ে নেবেন। এতে যেন কোনো রকমের পানি না থাকে। এরকম করে ঝরিয়ে নিলে পাকোড়াটা আরও বেশি মুসমুসে হবে। আর পানি থাকলে কিন্তু পাকোড়াটা নরম হয়ে যাবে। মাখাবেন যখন তখনই নরম নরম ভাব চলে আসবে। আর পাকোড়াটা ভালো মতো শেপও দিতে পারবেন না এবং কি ভাজিটাও মুসমুসে হবে না। এই তো দেখেন আমার মাখানো হয়ে গেছে, কত সুন্দরভাবে মাখিয়ে নিছি। এখন কিন্তু পাকোড়াটার আমি শেপ দিতে পারবো। এরকম করে শেপ দিয়ে নেওয়া যাবে। দেখেন কতটা সুন্দর হয়েছে মাখানো। এখানে কিন্তু রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, মাখিয়ে সাথে সাথে আপনি ভাজি করে নিতে পারবেন পাকোড়াগুলা। আর এটা অন্য কাউকে খাওয়ালে যদি আপনি না বলেন যে এটা আলু পাকোড়া, কেউ বুঝতেই পারবে না যে এটা আলু দমা নিয়ে নিছেন। এখন ভাজি করার জন্য সরাসরি চুলায় চলে এসেছি। তেলটা গরম হয়ে গেলেই কিন্তু পাকোড়াগুলো দিতে হবে। এই পর্যায়ে তেলটা একটু বেশি গরম করে নেবেন। হালকা গরম তেলে কখনো পাকোড়াগুলো দিতে যাবেন না। দেখেন এই যে কীরকম গরম তেল করে নিছি, আপনারা দেখেই বুঝতে পারতেছেন। পাকোড়াগুলো দেওয়ার সাথে সাথে এরকম করে তেলের বুদবুদানি সৃষ্টি হবে। এখন পাকোড়াগুলো একটু দূরত্ব বজায় রেখে রেখে দিচ্ছি, কারণ কাঁচা অবস্থায় একত্রে দিলে পাকোড়াগুলা একত্রে জমাট বেঁধে যাবে। সেজন্য একটু দূরত্ব বজায় রেখে রেখে দিবেন। আর একটু পরে কিন্তু সরিয়ে নেওয়া যাবে বা একত্রে করে দেওয়া যাবে একটু পরে, কারণ একটু শক্ত হয়ে আসবে, তখন একত্র করে দিতে পারবেন। এরকম করে সবগুলাই আমি পাকোড়া দিয়ে নেব। এখানে পাকোড়ার শেপটা কিন্তু গোলুমোলু থাকে না, এলোমেলোভাবে থাকলে পাকোড়ার শেপটা ভালো লাগে। তো আমি এইভাবে দিয়ে নিছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। আর পাকোড়াগুলো যতটা ছোট ছোট করবেন ততই বেশি মুচমুচে হবে। আর আমার সবগুলাই দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন এক পিঠ হয়ে আসলে তারপরে কিন্তু উল্টিয়ে দিব। এখন আমারটা যেহেতু হয়ে আসছে, একটু একটু শক্ত হয়ে আসছে, সেই জন্য একটু কাছাকাছি করে দিলেও সমস্যা নেই। এখন আমি উল্টিয়ে নিব। দেখেন এক পিঠ কিন্তু একটু লালচে কালার হয়ে আসছে। এরকম করে এই পিঠ ও পিঠ করে উল্টে লালচে কালার করে ভাজি করব। এই সময় চুলার আঁচটা একটু মিডিয়ামে রেখে ভাজিটা করতে হবে। আর চুলার আঁচটা বাড়িয়ে দিলে পাকোড়াগুলো কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনাই থাকবে বেশি।
এখানে ধৈর্য সহকারে ভাজি করবেন, যেহেতু এখানে কাঁচা আলু দিয়ে দেওয়া হয়েছে। আলুটা যেন ভালো মতো সিদ্ধ হয়ে যায় এবং কি মুসমুসে হয়ে যায়, এরকম করে ভাজিটা করে নিতে হবে। এপিট ওপিট করে দেখেন এরকম লালচে কালার করে ভাজি করে নিলাম। এখন এখানে যেগুলা পাকোড়া হয়ে গেছে সেগুলো আমি উঠিয়ে নিব, আর সবগুলাই আমি এভাবে ভাজি করে নিব। দেখেন কত সুন্দর কালার চলে এসেছে, একদম কিন্তু লালচে কালার করে আমি ভাজি করে নিলাম পাকোড়াগুলা। সবগুলা পাকোড়া এইভাবে ভাজি করে তারপরে উঠিয়ে নিচ্ছি। চুলার উপরে যেরকম কালার দেখছিলেন তার চেয়ে কিন্তু এখন এখানে সুন্দর কালার আসছে। আমার কোনো রেসিপি চুলার উপরে কালারটা সুন্দর আসে না। সবগুলা পাকোড়া এইভাবে আমি বানিয়ে নিছি, আর পাকোড়াটা কিন্তু অনেক মুচমুচে হয়েছে, আর কালারটা দেখেন কত সুন্দর আসছে, একদম লালচে কালার আসছে। না বানিয়ে খেলে বুঝতে পারবেন না, অবশ্যই বাসায় বানিয়ে খাবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কাছে কীরকম লাগলো। সামনে কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের পাকোড়াটা কীরকম মুচমুচে হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।